হ্যালো। হ্যাঁ স্যার আছি। ওকে, তো আজকে যে টপিক সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947। তো ফার্স্টে আমরা যেটা স্যার করব কোন পেপার এটা স্যার? স্যার কোন লেবার ল। লেবার ল। ওকে স্যার। লেবার ল। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947। প্রথমেই যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অবজেক্ট অফ দ্য অ্যাক্ট। এই অ্যাক্টের অবজেক্ট কি আছে? The object of the industrial relation legislation in general is industrial peace. অর্থাৎ ইন্ডাস্ট্রিতে শান্তি বজায় রাখাটাই হচ্ছে এই অ্যাক্টের মেন অবজেক্ট অ্যান্ড ইকোনমিক জাস্টিস, এবং সবাই যাতে ঠিকমতো ভাবে আর্থিক দিক দিয়ে সুবিধা পায়, এটাও কিন্তু এই অ্যাক্ট থেকে থাকে। ইন্ডাস্ট্রি ডিপেন্ড আপন দ্য গ্রোয়িং প্রোডাকশন। ইন্ডাস্ট্রি কিন্তু দাঁড়িয়ে থাকে বলতে গেলে যেসব প্রোডাকশন গুলো গ্রো হয় তার উপরে। The production is only possible when the function of the industry works smoothly. Production তখনই সম্ভব যখন ইন্ডাস্ট্রি স্মুথলি পারফর্ম করছে। History of labor struggle is nothing. History of labor যে স্ট্রাগলটা সেটা কিছুই নয়, but a continuous demand for fair return to labor express in varied form. এক্সাম্পল আছে ইনক্রিজ ওয়েজেস, ওয়েজ বাড়াতে হবে। রেজিস্ট্যান্স টু ডিক্রিজ ইন ওয়েজেস, যাতে ওয়েজ না কমানো হয় সেই জায়গায় একটা বাধা সৃষ্টি করতে হবে। আর কি গ্র্যান্ট অফ অ্যালায়েন্স অ্যান্ড বেনিফিট, অ্যালায়েন্স দিতে হবে, বেনিফিট দিতে হবে, এইগুলোই দাবি তারা করতে থাকে। পরবর্তীকালে দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947 এক্সটেন্ড দ্য হোল অফ ইন্ডিয়া, গোটা ভারতবর্ষেই অ্যাপ্লিকেবল হয়ে গেছে। দ্য অবজেক্ট অফ দ্য অ্যাক্ট, এই অ্যাক্টের অবজেক্ট হচ্ছে ইজ লে ডাউন ইন দ্য প্রিএম্বল অফ দ্য অ্যাক্ট। এই অ্যাক্টের অবজেক্ট এই অ্যাক্টের প্রিএম্বলের মধ্যেই বলা আছে। দ্য প্রিন্সিপাল অফ দ্য অ্যাক্ট অ্যাজ অ্যানালাইজড বাই দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাজ ফলোস। এই অ্যাক্টের যে অবজেক্টের যে প্রিন্সিপাল সেটা কি, সেটা সুপ্রিম কোর্ট অ্যানালাইজ করেছে। প্রথমেই বলা আছে টু সিকিউর ইন্ডাস্ট্রিয়াল পিস, আন্তর্জাতিক যে শান্তি, আন্তর্জাতিক না, ইন্ডাস্ট্রিয়াল যে শান্তি সেটা সিকিউর করতে হবে বাই প্রিভেন্টিং অ্যান্ড সেটেলিং ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট বিটুইন এমপ্লয়ার অ্যান্ড ওয়ার্কম্যান। অর্থাৎ মালিক এবং কর্মচারীর মধ্যে কোনো রকম ডিসপুট থাকলে চলবে না। আর বাই সিকিউরিং অ্যান্ড প্রিভেন্টিং amity and good relation, by securing and preserving amity and good relation both employer and workmen through an internal work committee. অর্থাৎ যেমন মালিক কর্মচারীর মধ্যে কোনো ডিসপুট থাকলে চলবে না, তেমনি তাদের মধ্যে মিত্রতার সম্পর্ক, মানে বন্ধুত্বের মতো সম্পর্ক থাকতে হবে। আর বাই প্রমোটিং এ গুড রিলেশন, একটা ভালো সম্পর্ক থাকতে হবে। বাই প্রোভাইডিং জব সিকিউরিটি, অর্থাৎ জবের একটা সিকিউরিটি প্রদান করতে হবে, মানে আজকে নিলাম কাল তাড়িয়ে দিলাম ওইরকম হলে হবে না। সাম অফ দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স, এবার মেইন ফিচার্স অফ দ্য অ্যাক্ট। এই অ্যাক্টের কিছু মেইন ফিচার্স আছে। প্রথমেই দেখো লিখছে সাম অফ দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947 মে বি সামারাইজড অ্যাজ আন্ডার। কিছু ডিস্টিংগুইশিং ফিচার্স আছে যেগুলো তলায় বলা আছে। Any industrial dispute may be referred to the industrial tribunal by an agreement of the parties. যে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট, ঠিক আছে, মানে এখানে বলেছে কিছু ডিস্টিংগুইশিং ফিচার্স আছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট একটা, সেগুলো আমরা জানছি। তা প্রথম ফিচার্স হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটটাকে মানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটটাকে রেফার করা হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে বাই অ্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য পার্টিস। যাদের মধ্যে ডিসপুটটা হচ্ছে তাদের সাথে এগ্রিমেন্ট করে যে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটটাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালে পাঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় কি, অ্যান অ্যাওয়ার্ড
shall be binding of both the parties to the dispute for specific period not exceeding 1 year. অর্থাৎ ওই যে ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনাল যে অ্যাওয়ার্ডটা দেয়, অ্যাওয়ার্ড মানে জাজমেন্ট যেটা দেয়, তাতে কিন্তু দুটো পার্টি মানে বাধা থাকে এবং সেটার ম্যাক্সিমাম টাইম পিরিয়ড কিন্তু 1 বছরের মধ্যেই দেয়। ইন কেস অফ রিট্রেঞ্চমেন্ট, রিট্রেঞ্চমেন্ট মানে হচ্ছে ছাঁটাই করা, তোমাদের দেখলাম সিলেবাসে নেই, যাই হোক তাও আমি বলে দিচ্ছি। ইন কেস অফ রিট্রেঞ্চমেন্ট, না এটা করতে রিট্রেঞ্চমেন্ট কাকে বলে, ইন কেস অফ রিট্রেঞ্চমেন্ট অফ ওয়ার্কম্যান the employer is required to pay compensation to them, employer উচিত ঠিক আছে কম্পেনসেশন দেওয়া। অর্থাৎ আজকে যদি আমি কাউকে ছাঁটাই করে দিই সেক্ষেত্রে আমার উচিত কাউকে কম্পেনসেশন দেওয়া। The provision has been made for the payment of the compensation to the workmen in case of transfer. একটা প্রভিশন দেওয়া আছে, কম্পেনসেশন একটা প্রভিশন দেওয়া আছে ওয়ার্কম্যানদের জন্য, যদি তাকে কোথাও ট্রান্সফার করা হয় সেক্ষেত্রেও তাকে কম্পেনসেশনের কথা বলা আছে। The Industrial Dispute Act is a progressive measure of social legislation. এই হলো অবজেক্ট, এতক্ষণ যেটা পড়লে সেটা হলো অবজেক্ট। এবার আমি ডেফিনেশন শুরু করব। প্রথমেই দেখো লেখা আছে ইন্ডাস্ট্রির ডেফিনেশন, সেকশন 2J of Industrial Dispute Act 1947। প্রথমেই বলছে the Amendment Act of 1982, the Supreme Court and or defined the term industry। অর্থাৎ এখানে বলছে যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1982, ঠিক আছে, সুপ্রিম কোর্ট যা অথবা যেটা ডিফাইন করা হয়েছে, কি ডিফাইন করেছে না ইন্ডাস্ট্রি টার্মটাকে ডিফাইন করেছে ইন দ্য কেস, ওই যে কেসের নাম দিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই ভার্সেস এ রাজপ্পা। এই কেসে ইন্ডাস্ট্রি টার্মটাকে সুপ্রিম কোর্ট ডিফাইন করেছে। তো ফার্স্টে আমি আগে বলি অ্যামেন্ডমেন্টের আগে ইন্ডাস্ট্রি মানে কি ছিল আর অ্যামেন্ডমেন্টের পরে কি মানে হয়েছে সেটা আগে জানতে হবে। তো ইন্ডাস্ট্রি মানে হচ্ছে বিফোর অ্যামেন্ডমেন্ট এনি বিজনেস, ট্রেড, আন্ডারটেকিং, ম্যানুফ্যাকচার, কলিং এমপ্লয়ার, এগুলোকে ইন্ডাস্ট্রি বলা হয়। যে কোনো ধরনের বিজনেস, ব্যবসা, তৈরি মানে যে কোনো জিনিস তৈরির বিজনেস, এগুলোকে বলা হয় ইন্ডাস্ট্রি। আর ইনক্লুডিং কলিং, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হ্যান্ডিক্রাফট অর ইন্ডাস্ট্রিয়াল অকুপেশন, এগুলোকেও বলতে গেলে ইন্ডাস্ট্রির আকারে ধরা হয়। এটা বিফোর অ্যামেন্ডমেন্ট, বাট আফটার অ্যামেন্ডমেন্টে এটা কিছু ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে। এনি সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, যে কোনো ধরনের সিস্টেমেটিক অ্যাক্টিভিটি যেটা চলছে ক্যারিড অন বাই কোরিলেশন বিটুইন এমপ্লয়ার্স অ্যান্ড ওয়ার্কম্যান, যে কোনো ধরনের সিস্টেমেটিক অ্যাক্টিভিটি যেটা এমপ্লয়ার এবং বলতে গেলে ওয়ার্কম্যানের মানে দুজনের মিলিত প্রচেষ্টায় যেটা চলছে সেটাকে আমরা ইন্ডাস্ট্রি বলতে পারি। আর দ্য ওয়ার্কম্যান ক্যান মে বি এমপ্লয়েড বাই দ্য এমপ্লয়ার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি, অর্থাৎ যে ওয়ার্কম্যানরা যেটা নিয়োগ হয় সেটা এমপ্লয়াররাই নিয়োগ করে, সেটা ডাইরেক্টলি ভাবেও করতে পারে, ইনডাইরেক্টলি ভাবেও করতে পারে, এটাকেও ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। দ্য ডেফিনেশন ইজ 2 পার্টস, ডেফিনেশনে দুটো পার্ট আছে। ইন্ডাস্ট্রি মানে বিজনেস, আন্ডারটেকিং, ম্যানুফ্যাকচার, কলিং অফ এমপ্লয়ার, and second part provides that it includes calling, service, employment, handicraft, industry occupation, industrial occupation। এটা বিফোর অ্যামেন্ডমেন্টে এই ডেফিনেশনটা ছিল, তো সেই জন্য এখানে বলা হয়েছে এই ডেফিনেশনটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। এইবার দেখো এখানে বলছে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই ভার্সেস এ রাজপ্পা। এই কেসটাতে বলছে, এখানে বলা আছে যে সিস্টেমেটিক অ্যাক্টিভিটি সেটাও বলতে গেলে ইন্ডাস্ট্রিতে পড়ে, অর্গানাইজড বাই কো রিলেশন বিটুইন দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি, এমপ্লয় এবং এমপ্লয়ির যে সুষ্ঠু মানে সুষ্ঠু মিলন ভাবে যে একটা সংগঠন তৈরি হয় সেটাকেও ইন্ডাস্ট্রি বলে। ইন্ডাস্ট্রি স্পিরিচুয়াল অর রিলিজিয়াস সার্ভিসেস, ইন্ডাস্ট্রি কোনো কিন্তু আধ্যাত্মিক বা ধার্মিক কোনো সার্ভিস প্রোভাইড করে না। ফর দ্য প্রোডাকশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ গুডস সার্ভিস
ক্যালকুলেটেড টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস অ্যান্ড উইশেস। কি হয় না, প্রোডাকশন দেওয়া হয়, গুডসটাকে মানে ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন তৈরি হয়, সেটাকে ডিস্ট্রিবিউট করা হয় এবং হিউম্যান যে নিডস, ঠিক আছে, সেটাকে স্যাটিসফাই করা হয়। এই হলো ইন্ডাস্ট্রির ডেফিনেশন। এইবার আসছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 2K। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট বলছে যে দ্য মেইন অবজেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট 1947 as pointed out in the preamble। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্টের মেইন যে অবজেক্ট সেটা আমরা আমাদের প্রিএম্বলে ধরা পড়ে। টু মেক দ্য প্রভিশন ফর দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট। অর্থাৎ টু মেক দ্য প্রভিশন, এমন প্রভিশন তৈরি করতে হবে কিসের জন্য না, ইনভেস্টিগেশনের জন্য, এবং ইন্ডাস্ট্রিয়াল যে ডিসপুট, সেই ডিসপুটটাকে ইনভেস্টিগেট করতে হবে এবং সেটাকে সলভ করার জন্যই প্রভিশন তৈরি করতে হবে। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের মেইন অবজেক্ট। The following elements which are as follows। লেখা আছে dispute or difference between employers and employer। দুজন মালিকের মধ্যে ঝামেলা হতে পারে, এমপ্লয়ার অ্যান্ড ওয়ার্কম্যান, কর্মচারীদের মধ্যে, মানে মালিক কর্মচারীর মধ্যে ঝামেলা হতে পারে, অ্যান্ড ওয়ার্কম্যান, দুজন ওয়ার্কম্যানের মধ্যে ঝামেলা হতে পারে, মানে দুজন কর্মচারী। এই ঝামেলাগুলো সলভ করবে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট। The dispute or difference should be connected with the employment and non-employment। এই যে ডিসপুটটা, এটা কার সাথে জুড়ে আছে? এটা চাকরি মানে এমপ্লয়মেন্ট ও নন এমপ্লয়মেন্টের সাথে জুড়ে আছে। টার্ম অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কতদিন তোমার চাকরিটা থাকবে না থাকবে, এই নিয়েও ঝামেলা হয়। অথবা কন্ডিশন অফ লেবার অফ এনি পার্সন, একটা লেবারের কি কি কন্ডিশন থাকবে সেটা নিয়েও ঝামেলাটা হয়ে থাকে। A dispute may be in relation to any workman or to any other person to whom they are interested as a body। Dispute normally বলতে গেলে in relation to the workman, অর্থাৎ যারা কর্মচারী তাদের মধ্যেও ঝামেলা হয়, or any other person, অথবা যে কোনো ব্যক্তির মধ্যে ঝামেলা হতে পারে যেখানে they are interested as a body। ঠিক আছে, অর্থাৎ এই হলো ইন্ডাস্ট্রিয়াল ডিসপুটের ডেফিনেশন। এবার অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্টের ডেফিনেশন। ইট মিনস দ্য said গভর্নমেন্ট, একটা গভর্নমেন্ট হুইচ উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা সত্যি পর্যাপ্ত ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড, ওয়েদার ইট ইজ সেন্ট্রাল অর স্টেট। একটা গভর্নমেন্ট যেটা একটা ফিল্ডের জন্য সত্যি মানে যোগ্য, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টও হতে পারে, স্টেট গভর্নমেন্টও হতে পারে, সেটা যেই হোক না কেন, সেই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট। ক্লোজার কাকে বলে? ক্লোজার মিন্স পার্মানেন্ট ক্লোজিং ডাউন of a place of employment or part thereof। Permanent closing down of a place of employment or part thereof। ক্লোজার মানে হচ্ছে পার্মানেন্ট ক্লোজিং ডাউন অফ এ প্লেস অফ এমপ্লয়মেন্ট, যে জায়গায় এমপ্লয়মেন্টটা হচ্ছে সেটা পুরোপুরি ভাবে মানে পুরোটাই বন্ধ করে দিয়েছে, অথবা তার কিছুটা পার্ট বন্ধ করা হয়েছে। মানে একটা জায়গা বা একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়েছে পার্মানেন্টলি ভাবে, বা তার একটা পার্ট বন্ধ করা হয়েছে, এটাকে বলে ক্লোজার। সেকশন 2CC সেকশন গুলো অলওয়েজ মনে রাখতে হবে, বারবার বলে দিচ্ছি। এমপ্লয়ার কাকে বলে? সেকশন 2G, দ্য অথরিটি এমপ্লয়েড দ্য ওয়ার্কার। অথরিটি কি করে? একটা অথরিটি মানে যে মালিক বা যদি কাউকে অথরাইজ করা থাকে সেও হতে পারে, সে নিয়োগ করে এমপ্লয়ার বা ওয়ার্কার্স, নিয়োগ করে কি ওয়ার্কার বা ওয়ার্কার্স। কাদের নিয়োগ করে না, একটা কর্মচারীকেও নিয়োগ করতে পারে, একাধিক নিয়োগ করতে পারে, অ্যাজ পার প্রভিশন অফ দ্য ল এর প্রভিশন অনুসারে। অ্যান্ড দিস ইজ রেসপন্সিবল টু পে ওয়েজেস or salary and allowance, then he is called employer। এবং তিনি যোগ্য, তিনি দায়বদ্ধ, কিসের জন্য দায়বদ্ধ না, ওয়েজ দিতে দায়বদ্ধ, স্যালারি দিতে দায়বদ্ধ, অ্যালাওয়েন্স দিতে দায়বদ্ধ, তাকে এমপ্লয়ার বলা হয়। এবার হচ্ছে পাবলিক ইউটিলিটি সার্ভিস। কি কি পড়ে? ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট ডাজ নট ডিফাইন দ্য টার্ম পাবলিক ইউটিলিটি সার্ভিস। ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট অ্যাক্ট কিন্তু
পাবলিক ইউটিলিটি সার্ভিসটাকে ডিফাইন করে না। দ্য ফলোইং আর দ্য পাবলিক ইউটিলিটি সার্ভিসেস আন্ডার দ্য অ্যাক্ট। দেখো, ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস, এটা পাবলিক ইউটিলিটি সার্ভিস। এনি ট্রান্সপোর্ট সার্ভিস ফর প্যাসেঞ্জারদের নিয়ে যাওয়ার জন্য যে কোনো রকম ট্রান্সপোর্ট সার্ভিস, এটাও পাবলিক ইউটিলিটি সার্ভিস। এনি সার্ভিস রিগার্ডিং দ্য পোর্ট এরিয়া যে সমস্ত সার্ভিস দেওয়া হয় সেটাও পাবলিক ইউটিলিটি সার্ভিস। টেলিগ্রাম বা টেলিফোন সার্ভিস, অর্থাৎ যে আমরা ল্যান্ড ফোনে কথা বলি, ঠিক আছে, বা আগেকার দিনে টেলিগ্রাম ছিল, সেটাও পাবলিক ইউটিলিটি সার্ভিস। পোস্টাল সার্ভিস, এটাও পাবলিক ইউটিলিটি সার্ভিস। সাপ্লাই অফ লাইট, পাওয়ার, ওয়াটার, অর্থাৎ লাইট সাপ্লাই করছে বা পাওয়ার আর ওয়াটার সাপ্লাই করছে, এটাও পাবলিক ইউটিলিটি সার্ভিস। আর স্যানিটারি সার্ভিস, এটাও পাবলিক ইউটিলিটি সার্ভিসের মধ্যে পড়ে। এবার ওয়েজ কাকে বলে এবার জানতে হবে আমাকে। ওয়েজ বলতে কি বোঝায়? ওয়েজ, প্রাইস অফ লেবার ইজ কল্ড ওয়েজেস। একজন লেবারকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে ওয়েজ বলা হয়। একজন লেবারকে যে টাকাটা দেওয়া হয় সেটাকে ওয়েজ বলে। ওয়েজ ইনক্লুডস অ্যালায়েন্স, কমিশন, ট্রাভেলিং কনসেশন, সাপ্লাই অফ লাইট, ওয়াটার, মেডিকেল এক্সপেন্সেস, এগুলো সবই ওয়েজেস এর মধ্যে পড়ে। দ্য ফলোইং আর নট ওয়েজেস, তলায় যেগুলো দেওয়া আছে সেগুলো ওয়েজেস এর মধ্যে পড়ে না। এনি বোনাস পড়ে না ওয়েজেস এর মধ্যে। এনি গ্র্যাচুইটি পেয়েবল অন দ্য টার্মিনেশন অফ দ্য সার্ভিস অফ দ্য ওয়ার্কম্যান, একজন ওয়ার্কম্যানকে যখন ছাঁটাই করে দেওয়া হয় তখন তাকে গ্র্যাচুইটি দেওয়া হয়ে থাকে। ছাঁটাই করা হোক, রিটায়ার্ড হয়ে যাক, যখনই হোক গ্র্যাচুইটি দেওয়া হয় থাকে, সেইগুলো কিন্তু ওয়েজেস এর মধ্যে পড়ে না। ওয়ার্কম্যান, এবার আসে ওয়ার্কম্যানের ডেফিনেশন। ওয়ার্কম্যান মানে কি? একজন ব্যক্তি এমপ্লয়েড ইন এনি ইন্ডাস্ট্রি। ওয়ার্কম্যান হচ্ছে একজন ব্যক্তি যাকে নিয়োগ করা হয় যে কোনো রকম ইন্ডাস্ট্রিতে, টু ডু এনি ম্যানুয়াল, আনস্কিল্ড, স্কিল্ড, টেকনিক্যাল, অপারেশনাল, ক্লারিক্যাল, সুপারভাইজারি ওয়ার্ক ফর হায়ার অ্যান্ড অর রিওয়ার্ড। একজন ওয়ার্কম্যান মানে হচ্ছে একজন ব্যক্তি যাকে ইন্ডাস্ট্রিতে নিয়োগ করা হয় ম্যানুয়াল কোনো কাজ করার জন্য, আনস্কিল্ড অদক্ষ লেবার হিসেবে কাজ করার জন্য, স্কিল লেবার হিসেবে কাজ করার জন্য, সেটা টেকনিক্যাল হিসেবে কাজ করতে পারে, অপারেশনাল হিসেবে কাজ করতে পারে, ক্লারিক্যাল, সুপারভাইজারি কাজও করতে পারে, তার জন্য তাকে হায়ার করা হয়, তাকে ওয়ার্কম্যান বলা হয়। এইবার আমি আসছি লকআউট। লকআউট মানে, লকআউট মিন্স ক্লোজিং অফ দ্য প্লেস অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ ক্লোজিং অফ দ্য প্লেস অফ এমপ্লয়মেন্ট। লকআউট মানে হচ্ছে আমাদের যে মানে যেখানে আমরা কাজ করি, এমপ্লয়মেন্ট যেখানে হয় সেই এমপ্লয়মেন্টটাকে ক্লোজ করা। সাসপেনশন অফ ওয়ার্কটাকে সাসপেন্ড করে দেওয়া। রিফিউজাল বাই দ্য এমপ্লয়ার টু কন্টিনিউ টু এমপ্লয় এনি নাম্বার অফ পারসন এমপ্লয়েড বাই হিম। এমপ্লয়ার দ্বারা রিফিউজাল হচ্ছে কি জন্য না, টু কন্টিনিউ টু এমপ্লয় এনি নাম্বার অফ পারসন, কোন একজন মানে কিছু নাম্বার অফ পারসনকে নিয়োগ করতে এমপ্লয়ার রিফিউজ করছে, ঠিক আছে, সেটাকেও বলতে গেলে লকআউটের পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। দেয়ার আর 4 ইনগ্রেডিয়েন্টস অফ লকআউট। এখানে 4টে ইনগ্রেডিয়েন্টস আছে লকআউটে। প্রথমেই দেখো লেখা আছে টেম্পোরারি ক্লোজিং অফ প্লেস অফ এমপ্লয়মেন্ট বাই দ্য এমপ্লয়ার। অলওয়েজ জানবে লকআউট কিন্তু এমপ্লয়াররা করে, মানে লকআউট অলওয়েজ যে করে, কে করে না, এমপ্লয়াররা করে। তো টেম্পোরারি ভাবে এমপ্লয়মেন্টটাকে ক্লোজ করে দিল। সাসপেনশন অফ ওয়ার্ক বাই দ্য এমপ্লয়ার, ওয়ার্কটাকে বন্ধ করে দিল। আর এমপ্লয়াররা চায়, এমপ্লয়ার রিফিউজ করছে যে সে আর কোনো নাম্বার অফ পারসন নিয়োগ করবে না। The above mention of the act of the employer should be motivated by coercion. অর্থাৎ এই যে above mention of the act, উপরে যে ক্রিয়াকলাপগুলো দেখা গেল আমাদের এমপ্লয়ীদের, এটা কোয়ারশনের ফলে তারা করে থাকে। আর an industry
ডিফাইন্ড ইন দিস অ্যাক্ট। একটা ইন্ডাস্ট্রি সেটাও এই অ্যাক্টের আন্ডারে ডিফাইন করা থাকে। আর এ ডিসপুট ইন সাচ ইন্ডাস্ট্রি, আর একটা ডিসপুট যেটা অলওয়েজ ইন্ডাস্ট্রিতে থাকে। লকআউট হ্যাজ বিন ডিসক্রাইবড বাই দ্য সুপ্রিম কোর্ট অ্যাজ অ্যানথেসিস অফ স্ট্রাইক। লকআউটটাকে সুপ্রিম কোর্ট ডিসক্রাইব করেছে স্ট্রাইকের অ্যানথেসিস হিসাবে। এইবার তাহলে ওটা গেল লকআউট কে রাখে, এমপ্লয়ার ডাকে। এবার আমি আসছি লে অফ। লে অফ, the following are the salient features of layoff. layoff এর কিছু salient features আছে। আর the employer who is willing to employ, একজন এমপ্লয়ার যার ইচ্ছা আছে কাজ করার, fail or refuses, কিন্তু সে ব্যর্থ হচ্ছে বা সে কোন রকম ভাবে রিফিউজ করছে, অথবা is unable to provide employment for reason beyond his control। অর্থাৎ বলতে গেলে একজন এমপ্লয়ার যার ইচ্ছা আছে, বলতে গেলে মানে এমপ্লয় করার ইচ্ছা আছে, বা একজন এমপ্লয়ার ব্যর্থ হচ্ছে বা রিফিউজ করছে বা অক্ষম কিসের জন্য, না এমপ্লয়মেন্ট প্রোভাইড করতে। এটা একটা হতে পারে এমপ্লয়ার মানে মালিক। any such failure or refusal to employ a workman may be on account of, এই যে মানে এই যে একজন ব্যক্তিকে নিয়োগ করছে না বা নিয়োগ করতে ব্যর্থ হলো, বলতে গেলে অস্বীকার করছে যে আমি নিয়োগ করতে পারবো না এই সময়, তারও কিছু কারণ থাকে। সেই কারণগুলো কি, শর্টেজ অফ কোল, পাওয়ার অ্যান্ড র মেটেরিয়াল, অর্থাৎ যেগুলো দরকার সেগুলো যদি না থাকে তাহলে অবশ্যই মালিক নিয়োগ করবে না। আর কি আছে, অ্যাকুমুলেশন অফ স্টক যদি সংগ্রহ না থাকে তাহলে তাকে নিয়োগ করে কি হবে। ব্রেকডাউন অফ মেশিনারি, যদি মেশিনারি বলতে গেলে ঠিক মতো না চলে তাহলে হাজার কুষ্ট লোক নিয়োগ করে কি হবে। আর কি আছে, আর হচ্ছে বলতে গেলে ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক দুর্যোগ যদি এসে থাকে, তখন যদি কোনো কিছু ক্ষতি হয়ে থাকে সেই সময় লোক নিয়োগ করে কি হবে। আর এনি আদার কানেক্টেড রিজনস, এছাড়াও অন্যান্য রিজন থাকতে পারে। ওয়ার্কম্যান must not have been retrenched। এখানে এই লে অফে কিন্তু কোনো ওয়ার্কম্যানকে ছাঁটাই করা হয় না। এইবার হচ্ছে স্ট্রাইক। স্ট্রাইক মানে কি, স্ট্রাইক মানে হচ্ছে there shall be cessation of work or refusal to work। এখানে মানে কিরকম কোনো কাজ থামিয়ে দেওয়া বা কাজ করতে অস্বীকার করা, সেটাকে স্ট্রাইক বলা হয়। সেশন or refusal to work should be by a body of workmen, অর্থাৎ ওয়ার্কম্যানের যে বডি আছে তারা বলছে আমরা কাজ করব না। ভালো কথা। আর কি বলছে, ওয়ার্কম্যান should be acting in concert in order to enforce a demand against the employer during industrial dispute। ওয়ার্কম্যান এখানে কি বললো, ওয়ার্কম্যান should be acting in concert in order to enforce a demand, মানে ওয়ার্কম্যানদের একটা ডিমান্ড আছে, ঠিক আছে, সবাই মিলে সে ডিমান্ডটা করছে, মানে সেটা অবশ্যই কার এগেনস্টে করছে না, এমপ্লয়ার এগেনস্টে করছে, সেটা ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট চলার সময়। এবার একটা জিনিস বলি, সেটা নর্মালি ক্ষেত্রে স্ট্রাইক 3 ধরনের হয়, জেনারেল স্ট্রাইক, স্টেইন স্ট্রাইক, গো স্লো স্ট্রাইক। এই হলো আজকের অবজেক্ট অ্যান্ড ডেফিনিশন।